ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব একটি অবস্থা, কিন্তু এটা কারো জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। প্রিয় দর্শক, বাংলাদেশে আসলে এই অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স, সেখানে অনেক পরিবার রয়েছে, অনেক সুপারস্টিশন এবং ট্যাবুর মধ্যে। এই বিষয়টি নিয়ে আজকে কথা হবে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি বিজয় টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ এই অনুষ্ঠান স্বাস্থ্য পরামর্শ নিয়ে। আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি অবশ্যই একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞই বলতে পারি। আমার সাথে রয়েছেন ডক্টর নাহিদ পারভিন রুমকি, কনসালটেন্ট, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, মোহাম্মদপুর। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি এবং আপনার সাথে কথা বলবো এটার জন্য অনেক বেশি এক্সাইটেডও, কারণ আমি জানি যে ইনফার্টিলিটি নিয়ে আপনি অনেক কাজ করছেন এবং সবগুলোই সাকসেসফুল। শুরুতেই যদি জানতে চাই যে ইনফার্টিলিটি এটা আসলে আমরা কখন বলবো? আসলে একটা ম্যারিড কাপল যখন 1 বছর কোনো কন্ট্রাসেপশন ছাড়া ওরা সময় কাটাবে, তারপরেও যদি কোনো প্রেগনেন্সি না হয় তখন সেটাকে আমরা ইনফার্টিলিটি বা আসলে সাবফার্টিলিটি বলবো আমরা। তো ইনফার্টিলিটি কি কারণে হয়ে থাকে? কারণ তো আসলে যেহেতু এটা ম্যারিড লাইফ পার্টনার্স, বোথ পার্টনার্সের ব্যাপার, সেই জন্য আমরা কারণও দেখি যে মেল ফ্যাক্টরস থাকে, ফিমেল ফ্যাক্টরস থাকে, বোথ ফ্যাক্টরস থাকে। এবং আসলে একটা পার্সেন্টেজের ধরো 10% মতো মানুষের আননোনও থাকে, যে কোনো কারণ নাই তাও প্রেগনেন্সি হচ্ছে না। মোস্ট কমনলি কি কারণ খুঁজে পাই আমরা? কমনলি আসলে মেল ফিমেল অ্যাকচুয়ালি অলমোস্ট সমান। এখন আমাদের দেশের জন্য মেল ফ্যাক্টরসগুলো ফ্লারিশ হচ্ছে না, কিন্তু আসলে আমরা যখন পড়াশোনা করি তখন আমরা দেখি যে মেল ফ্যাক্টরস 40%, ফিমেল ফ্যাক্টরসও কিন্তু 40%ই থাকে। তো এখন ফিমেল যদি আমরা বলি তাহলে ফিমেল ফ্যাক্টরসের মধ্যে আসলে ওই যে আমাদের প্রেগনেন্সির জন্য যে অর্গ্যানগুলো, এটা তো আমরা সবাই জানি, বা আসলে যারা শো দেখছে তারাও অনেকটা জানে, সেটা হচ্ছে ওভারি ইনভলভস, ওভারিয়ান ফ্যাক্টরস থাকে, ইউটেরাস ইনভলভস, ইউটেরিন ফ্যাক্টরস থাকে, ইভেন টিউবাল ফ্যাক্টরসও থাকতে পারে, কারণ প্রেগনেন্সিতে তো আসলে টিউবই হয়। সো এইসব যে সার্ভাইকাল ফ্যাক্টরস থাকে, হরমোনাল ফ্যাক্টরস থাকে, সো লটস অফ ফ্যাক্টরস এটার জন্য আসলে দায়ী। আর মেলের ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে অনেক ফ্যাক্টরস থাকে। মেলের ক্ষেত্রে আসলে সবচেয়ে কমন যেটা ফ্যাক্টরস থাকে সেটা হচ্ছে যে স্পাম ডিফেক্ট বা স্পাম প্রবলেমের জন্য। সেটার অনেক রকম আছে। একদম স্পাম না থাকতে পারে সিমেনে, সেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি। কম থাকতে পারে, কাউন্ট কম থাকতে পারে, সেটা অলিগোস্পার্মিয়া। অথবা কাউন্ট ঠিক আছে, মর্টিলিটি বা মরফোলজি খারাপ। কারণ সিমেনে আসলে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা স্পার্মের কাউন্টটাও থাকতে হবে সাফিসিয়েন্ট, ওর মর্টিলিটি নাড়াচাড়াটাও ঠিক মতন থাকতে হবে নর্মাল প্রেগনেন্সির জন্য, এবং মরফোলজিটাও বিশেষ করে হেড, নেক, এগুলো সব কিছু ঠিক মতন থাকতে হবে। সো যে কোনো একখানে যদি ডিফেক্টটা রিমার্কেবল হয় তাহলে ইনফার্টিলিটি করতে পারে। আর 10% যেটা, সেটা কি এনভায়রনমেন্টাল? না, 10% হচ্ছে আননোন আর 10% হচ্ছে কম্বাইন্ড ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ওই আননোন বা কম্বাইন্ডের মধ্যেই চলে আসে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আসলে এখন রিসেন্টলি বিশেষ করে আমাদের দেশে অনেক বেশি বেড়ে গেছে। কখন একজন ডক্টরের কাছে যাওয়া উচিত তাহলে? অবশ্যই 1 বছর পরে। আমি যেটা বললাম যে 1 বছর ট্রাই করতে পারে, যদি মেনস্ট্রুয়েশনটা রেগুলার থাকে, ওদের কয়টাসটা যদি ঠিক মতন হয়, কারণ এগুলো তো ফ্যাক্টর প্রেগনেন্সির জন্য। সো এগুলো যদি ওদের ঠিক থাকে তাহলে ওরা 1 বছর পরে যেতে পারে। আর এখন আসলে আমরা খুব বলি যে একটা বিয়ের পরেই একটা রেগুলার চেক আপ, যে থাইরয়েড স্ট্যাটাসটা ঠিক আছে কিনা, বিশেষ করে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড দুজনেরই। তারপর হচ্ছে যে ব্লাড সুগারটা ঠিক আছে কিনা, একজন ওয়াইফের ওর হিমোগ্লোবিন বা যেটা নর্মাল প্যারামিটার, এগুলো সব ঠিক আছে কিনা, এগুলো দেখে নেওয়াও একটা অত্যন্ত সচেতনতা। পিসিওএস বাংলাদেশে অনেক বেশি দেখা যাচ্ছে এবং সেটাও কিন্তু ইনফার্টিলিটির একটা অনেক বড় কজ। এই ক্ষেত্রে সচেতনতা কি হতে পারে? পিসিওএস এর ক্ষেত্রে আসলে যখন আনম্যারিড পিসিওএস আসে তখন আসলে আমরা খুব সুন্দর একটা কাউন্সেলিং করি। আসলে ইনফার্টিলিটির ক্ষেত্রে কাউন্সেলিং একটা অনেক বড় রোল প্লে করে, কারণ ইনফার্টিলিটি যে শুধু ডিজিজ তা কিন্তু না, এটা কিন্তু একটা সময় একটা সামাজিক ব্যাধি হয়ে যায়। কারণ যখন কারো বাচ্চা হয় না তখন ওর ফ্যামিলি, ইভেন তো হাজব্যান্ডরাও অনেক কথা শোনায় একটা ওয়াইফকে। তারপর যদি জানতে পারে হাজব্যান্ডের প্রবলেমে হয় না, তখন ওয়াইফ কথা শুনে, মানে পার্টনার থেকে শুরু করে, একটা মানুষের পার্টনার সবচেয়ে আপনজন, সে থেকে শুরু করে ফ্যামিলি, ইন-ল, সোসাইটি, মানে কোথায় না হ্যারাসমেন্ট হয় আসলে। সো কাউন্সেলিং অনেক ইম্পর্টেন্ট। তো যেটা বলছিলাম পিসিওস, তো আনম্যারিড পিসিওস যখন আমাদের কাছে আসে, এখন কিছু মা অনেক সচেতন। ওরা যখন বুঝে যে ওর মেয়ের মেনস্ট্রুয়েশনটা রেগুলার হচ্ছে না বা হেয়ার গ্রোথটা বেশি হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, ওনারা বুঝে যায় যে সমস্যা আছে বা পিসিওসটাই মানে গেস করে। তখন আসলে আমরা ইনভেস্টিগেশনস করে যখন কনফার্ম করি যে হ্যাঁ এটা পিসিওস, আনম্যারিড অবস্থায় আমরা আসলে প্রপারলি একটা কাউন্সেলিং করি যে এখন এটা নিয়ে কিছু করার দরকার নাই। রেগুলার মেনস্ট্রুয়েশনের জন্য হয়তো যদি একটু বয়স বেশির দিকে থাকে, তাহলে মানে একদমই ছোটো না, একটু মাঝারি বয়স থাকে, তখন হয়তো কিছু হরমোনাল সাপোর্ট আমরা কিছু দিনের জন্য দিই। না হলে একটা প্রপার কাউন্সেলিং করি যে এখন তেমন কিছু ইন্টারফারেন্সের দরকার নেই, সাথে যদি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর সব নর্মাল থাকে, তাহলে যে শুধু পিসিওস, তাহলে আমরা বলি যে ওয়েটটা খুব স্ট্রংলি ম্যানেজ করতে হবে
আর বিয়ের পরপরই আসলে চেষ্টা করতে হবে প্রেগনেন্সির জন্য, বা প্রেগনেন্সি না নিলেও যখন প্রেগনেন্সি প্ল্যান করবে তখনও যদি মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার থাকে তাহলে অবশ্যই ডক্টরের কাছে আসতে হবে আর কি। ইনফার্টিলিটির ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে বাংলাদেশে অনেক ধরনের মিথ রয়েছে, তার মধ্যে এটাও একটা রয়েছে যে আমি যদি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ কোনো ডক্টরের কাছে যাই, স্পেশালি মেয়েরা বলে, আমাকে অনেকেই বলেছে যে আমাকে গেলেই অপারেশন করতে হবে। কি সেই অপারেশন, কেন এই কথাটা বারবার আসে? অপারেশনের একটা রোল আছে। যদি এমন হয় যে ইনফার্টিলিটিটা আমার অ্যানোভুলেশনের জন্য হচ্ছে, তাহলে অবশ্যই আমরা ওভুলেশনটাকে কনফার্ম করি। সো আমরা কিছু ওভুলেশন ইন্ডিউসিং এজেন্টস দিই, ড্রাগস দিই, সেটাতে ওর ওভুলেশনটা কনফার্ম করি আমরা। তো ওভুলেশনটা কনফার্ম করলে আসলে আমরা যদি আমাদের বইপত্র ফলো করি, তাহলে ওখানে বলা যে 6 মান্থস হচ্ছে ওভুলেটরি ইন্ডাকশন দিয়ে দেখতে, যদি বয়সটা 30-এর কম বা রিজার্ভ যদি ভালো থাকে। এটা আসলে ইনফার্টিলিটির ট্রিটমেন্টের প্রোটোকলটা অবশ্যই আমাদের আছে, কিন্তু সেই প্রোটোকলটা হচ্ছে বয়স অনুযায়ী রিজার্ভ অনুযায়ী হয় আর কি প্রোটোকলটা। তো রিজার্ভ ভালো, একটা মেয়ের বয়স ফেভারেবল, তখন অবশ্যই আমরা 6 মাস ইন্ডাকশন, সিমেন্ট ভালো 6 মাস আমরা ইন্ডাকশন দিব, এবং সেটা সাকসেসফুল হতে হবে। এটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ ওর আসলেই ওভুলেশন হচ্ছে। একটা গ্রুপ কিন্তু বছরের পর বছর ওষুধ খেয়েই যাচ্ছে, কিন্তু আসলে ওভুলেশন হচ্ছে না। সো এটাকে আমাদেরকে কনফার্ম করতে হবে। এটা আমরা মিড সাইকেলে ডে 12, ডে 13-এ আমরা টিবিএস করে কনফার্ম করতে পারি, অথবা ডে 21-এ প্রজেস্টেরন হরমোনের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ শি ইজ ওভুলেটিং। সো ওভুলেশন 6 মান্থস কনফার্ম হয়ে যাওয়ার পরে আমরা টিউবল ফ্যাক্টরসটা দেখব। তো সেই টিউবল ফ্যাক্টরসটা দেখার জন্য আমরা যদি কনফার্মেটরি মেথডে যেতে চাই, তাহলে ল্যাপারোস্কোপি একটা অপারেটিভ টুল। এটা হচ্ছে, তো সবাই আসলে এইটার কথাই বলছে। একটা আর যদি আগে থেকেই পেশেন্টের যদি সিস্ট থাকে বা এন্ডোমেট্রিওসিস এখন অনেক বেশি বেড়ে গেছে, এন্ডোমেট্রিওসিস বা অ্যাডেনোমায়োসিস, অপারেটিভ যদি সার্জিক্যাল ফ্যাক্টরের কোনো ডিজিজ যদি থাকে, তাহলে তো অবশ্যই সেটা আগে যেতে হবে, সেই সার্জারিটাই আগে করতে হবে। সাপোজ একটা ফাইব্রয়েড এন্ডোমেট্রিয়ামটাকে পুশ করে আছে, এখন আমি যতই ট্রিটমেন্ট দিই ওর তো প্রেগনেন্সি হবে না, এন্ডোমেট্রিয়াম বসবে না, তাহলে আগে ওটা আমাকে রিমুভ করে নিতে হবে। তো সার্জিক্যাল রোলও আছে, মেডিকেল রোলও আছে। ঠিক আছে, আসলে ট্রিটমেন্টটা নিয়ে আমি ইন ডিটেলস কথা বলবো, কারণ এই বিষয়টা অনেকের কাছেই আমি দেখেছি, অনেক এডুকেটেড মানুষের কাছে, যে তাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার না, তারা আসলে জানে না, অনেকেই জানার অভাবে আসলে কোন জায়গায় যেতে হবে সেটা বুঝতে পারে না। তো এটা নিয়ে কথা বলবো একটা ব্রেক থেকে ফিরে এসে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা আছি বিজয় টেলিভিশনের পর্দায় স্বাস্থ্য পরামর্শ নিয়ে। আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন ডক্টর নাহিদ পারভিন রুমকি, কনসালটেন্ট, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, মোহাম্মদপুর। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আপু, আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি ইনফার্টিলিটির আসলে ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, কিন্তু ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি একটু শুনতে চাই, মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আরও একটা জিনিস শুনি যে আমার ওভারিতে সিস্ট, অনেক বছর ধরে সিস্ট, এটার জন্য অনেক কিছু হচ্ছে না, তার মেনস্ট্রুয়েশন হয়তো ইরেগুলার হচ্ছে, কিংবা তার ফাইব্রয়েড ইউটেরাস। আসলে ফাইব্রয়েড ইউটেরাস থাকলেই কি এটা ট্রিটমেন্ট প্রয়োজন, না সিস্ট থাকলেই এটার জন্য আমার আসলে অনেক বেশি টেনশন করা উচিত? সিস্টটা আমি আগে বলি, ওভারিয়ান সিস্ট আসলে অনেক রকমের হয়। তো একটা সিস্ট থাকে যেটা হচ্ছে আমরা ফিজিওলজিক্যাল সিস্ট বলি, আসলে নর্মালি যদি বলি ফাংশনাল সিস্ট বা নর্মাল সিস্ট, আসলে ওটা আসলে অতটা হ্যাম্পার করে না। হ্যাঁ, তারপরেও যদি পারসিস্টেন্ট একটা সিস্ট থাকে, তখন সিস্টের ট্রিটমেন্ট আমাদেরকে আসলে অ্যাকর্ডিং টু সাইজ করতে হবে। সাইজটা যদি ছোট থাকে তাহলে আমরা কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি, বা কিছু সিস্ট আসলে এমন থাকে যেগুলো 2-3 সাইকেল হলে এমনি ভ্যানিশ হয়ে যায়। যেটা ফাংশনাল সিস্ট যেটা বললাম, যে ওভুলেশন হয়েছে দেন ওখান থেকে সিস্ট হয়ে গেছে, এরকম হতেই পারে, সেটা নিজে নিজেই আবার ভ্যানিশ হয়ে যায়। তো যেহেতু সময়টা যদি না থাকে আমাদের হাতে, যে না ও আরও বেশি দিন ওয়েট করতে পারছে না, কারণ আমাদের একটা গ্রুপের হাজব্যান্ড থাকে বিদেশে যারা খুব অল্প সময়ের জন্য আসে, তখন তো আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে, তখন হয়তো আমরা একটু কিছু হরমোনাল সাপোর্ট দেই যে একটু দ্রুত হোক, সিস্টটা দ্রুত ভ্যানিশ হয়ে যাক। আর ছোটো সিস্ট থাকলে একটা সাইজ আছে আমাদের ট্রিটমেন্টের প্রোটোকলে, তো ওরকম থাকলে আসলে আমরা ওটা সহই ট্রিটমেন্ট কন্টিনিউ করি। এটা হচ্ছে নর্মাল সিস্টের বেলায়। আর কিছু সিস্ট থাকে যেমন হচ্ছে চকলেট সিস্ট অফ দ্য ওভারি বলা হয়, এন্ডোমেট্রিওসিস না যে ডিজিজটা, সেটা আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের কমপ্লেইনও থাকে সাথে। পেশেন্ট কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট যাদের চকলেট সিস্ট থাকে ওরা কিন্তু বলে যে মাসিকের সময় তীব্র ব্যথা হচ্ছে, স্বামী স্ত্রী মেলামেশার সময় ব্যথা হচ্ছে, বা তলপেতে একটা ব্যথা হচ্ছে, এই ধরনের কমপ্লেইন থাকে সাধারণত। তো সেই সিস্টটা আসলে টিবিএস এর মাধ্যমে খুবই ভালো ডায়াগনোসিস করা যায়। আমরা সিস্টের প্যাটার্ন দেখলেই বুঝি যেটা আসলে কী ধরনের সিস্ট। তো চকলেট সিস্টের ক্ষেত্রে এরকম একটা সাইজ পর্যন্ত আসলে আমরা ওষুধ দিয়েই চেষ্টা করি। আর এক বেশি বড় হয়ে গেলে যে কোনো সময় টর্শনের রিস্ক থাকে বা আদার্স অনেক কমপ্লিকেশনের রিস্ক থাকে,
ফার্টিলিটি ফ্যাক্টর তো থাকেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সেই একই কথাই আবার আসবে, পেশেন্টের এইজ এবং পেশেন্টের রিজার্ভ অনুযায়ী আমরা ডিসিশন নিব। যদি এমন হয় যে পেশেন্টের রিজার্ভ একদমই কম, আমাকে অনেক অ্যাডভান্স টেকনোলজিতে আইভিএফে যেতে হবে, সেই ক্ষেত্রে আমরা আসলে আর পেট কেটে অপারেশনে যাই না বা ল্যাপারোস্কোপিক্যালিও আমরা যাই না, আমরা টিবিএস গাইডেড সিস্ট অ্যাসপিরেশন করে দেন আমরা আইভিএফে চলে যাই। আচ্ছা। আর যদি এমন হয় যে না আমার পেশেন্টের রিজার্ভ ভালো, পেশেন্টের এইজও ভালো, আমার হাতে সময়ও আছে, পেশেন্টের হাতেও সময় আছে, সেই ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক্যালি সিস্ট অ্যাসপিরেশন করি। ওকে। আর ফাইব্রয়েডের ক্ষেত্রে? ফাইব্রয়েডের ক্ষেত্রেও অলমোস্ট মানে একই টাইপের কথাই আসবে। সেটা হচ্ছে ইউটেরাসে তো আসলে বেবিটা থাকে, আমরা বেবিটাকে ক্যারি করি ইউটেরাসে। সো আমার দেখতে হবে যে আমার অ্যাভেলেবেল স্পেস আছে কি না বেবিটা নেওয়ার মতন। এখন ফাইব্রয়েডে অনেক রকম ভ্যারাইটিস থাকে। একটা সাবসেরাস ফাইব্রয়েড যেটা বাইরের দিকে, সে তো প্রেগনেন্সিকে হ্যাম্পার করবে না। সো সেই ক্ষেত্রে আমরা আসলে হাত দিতে চাই না। আর যদি এমন হয় যে না একদমই ভিতরে ফাইব্রয়েড, যেটা আমরা ইন্ট্রামুরাল বলছি, যে এন্ডোমেট্রিয়ামকে পুশ করে আছে, বা হচ্ছে যে একটা সাবমিউকাস ফাইব্রয়েড যেটাকে আমার প্রেগনেন্সিকে ইমপ্ল্যান্টেশন হতেই বাধা দিবে, সেই ক্ষেত্রে তো অবশ্যই এটাকে আমাদের সরাতে হবে, মায়োমেক্টমি করে আমরা। আর ল্যাপারোস্কোপির আসলে ইন্ডিকেশন বা অ্যাবসোলিউট ইন্ডিকেশন কি কি? ল্যাপারোস্কোপির ইন্ডিকেশন তো একটা টিউবাল ফ্যাক্টর আমি বলেই দিলাম, যে আমরা টিউবাল প্যাটেন্সি দেখার জন্য ক্রোমোপার্টিভিশনের মাধ্যমে আমরা ল্যাপারোস্কোপি করে দেখি। তারপরে যে ওভারিয়ান সিস্টগুলো, সিস্টেকটমির জন্য ল্যাপারোস্কোপি ইজ দ্য এক্সিলেন্ট অ্যান্ড অ্যাবসোলিউট মেথড, খুবই ভালো। কারণ ল্যাপারোস্কোপিতে আসলে আমাদের টিস্যু ইনজুরিটা কম হয়, কারণ যেহেতু ওভারি একটা খুব ছোট জায়গা, ওভারির কর্টেক্সেই তো আমাদের সব উসাইডগুলো থাকে। সো আমি যখন সিস্ট অ্যাসপিরেশন ওখান থেকে করতে যাব বা সিস্টেকটমি আমি করতে যাব, চান্সেস থাকবে যে ওভারিটা ইনজুরি হওয়ার। সো ল্যাপারোস্কোপির ফিল্ড অফ ভিশন যেহেতু ভালো, সো এক্সপার্ট হ্যান্ডে যখন আমরা করি তখন আদার্স টিস্যুকে আমি ইনজুরি না করেই কিন্তু সিস্টাকে সিস্টেকটমি বা অ্যাসপিরেশন করে ফেলতে পারি। সো এই জন্য ল্যাপারোস্কোপি বেস্ট মেথড। অ্যাডভান্স ট্রিটমেন্টটা সম্পর্কে জানার আগে বেসিক ট্রিটমেন্টটা আসলে কি? বেসিক ট্রিটমেন্ট হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাকে কজটা বের করতে হবে, যে ইনফার্টিলিটিটা আসলে কেন হচ্ছে, কেন প্রেগনেন্সিটা হচ্ছে না। তো সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু কজ আমরা ট্রিটমেন্টে যাব। অনেক সময় দেখা যায় কি যে পেশেন্টের হয়তো থাইরয়েড অ্যাবনর্মাল অথবা প্রোল্যাকটিন হরমোন অনেক বেশি, সো এই দুটো ওষুধ দিলেই কারেকশন হয়ে যাচ্ছে, প্রেগনেন্সি হয়ে যাচ্ছে। ওকে। সো অনেক অল্পতেই আসলে অনেকের সমাধান হয়, কিন্তু আসতে হবে আর কি। আর অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন ইনফার্টিলিটির বাংলাদেশে কি কি যুক্ত হয়েছে? ইনফার্টিলিটির অ্যাডভান্স ট্রিটমেন্ট বাংলাদেশে আসলে অনেক আগে থেকেই হচ্ছে, অনেকগুলো সেন্টারে অনেক আগে থেকেই আমরা করছি। আমাদের সেন্টারে সব ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্টই অ্যাভেলেবেল আছে। তো যেটাকে আমরা অ্যাডভান্স আসলে মেইনলি বলতে চাই, যেটাকে সাধারণ মানুষ টেস্ট টিউব বলে, যেটা আসলে হ্যাঁ আইভিএফ বা এআরটি আসলে। তো এটারই আইভিএফ একটা পার্ট আছে, ইক্সি একটা পার্ট আছে। তো ইক্সিটাই সবচেয়ে অ্যাডভান্স বাংলাদেশে হচ্ছে। এটা একেবারেই হচ্ছে একটা নর্মাল প্রেগনেন্সির মতনই, এবং আমাদের যেহেতু ইসলামিক কান্ট্রি, সো আমরা অবশ্যই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মানে হাজব্যান্ডের সিমেন এবং ওয়াইফের উসাইড দিয়ে আমরা এটা করি 100%, সেভাবেই এটা হয়। তো একটা আমরা ল্যাবে করি হ্যাঁ। প্রেগনেন্সিটা আসলে যেটা ন্যাচারালি হচ্ছে সেটা না হয়ে আমরা একটু অ্যাসিস্টেড করছি আর কি, এই জন্য এটার নাম আসলে এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তো এটা হচ্ছে যে আমরা ওষুধ দিয়ে আগে যে ডিম্বাণু যেটা বলি এটাকে হ্যাঁ ম্যাচিওর করি, দেন একটা নির্দিষ্ট টাইমে আমরা একটু হালকা অজ্ঞান করে সেটাকে আমরা একেবারেই ন্যাচারাল ওয়েতে, কোনো কাটা ছেঁড়া নাই কিন্তু, হ্যাঁ টিবিএস প্রোবের মাধ্যমে আমরা ওই উসেটটাকে কালেক্ট করে নিয়ে আসি। আর হাজব্যান্ড যদি স্পাম দিতে পারে নর্মালি, তাহলে সেইখান থেকে আমরা ভালো স্পামগুলোকে নিয়ে ওই উসেট থেকেই আমরা হচ্ছে যে এমব্রায়ো তৈরি করে তারপর আমরা কী করি, তারপর সেই এমব্রায়োটাকে আমাদের একটা এমব্রায়ো যেভাবে একটা মায়ের ইয়াতে থাকে, যে টেম্পারেচারে যে এনভায়রনমেন্টে থাকে, সেটা ল্যাবে ক্রিয়েট করা থাকে আর কি। তো সেখানে সেই এমব্রায়োটা থাকে নর্মালি 3 থেকে 5 দিন পরে। এমব্রায়োটা যখন গ্রোথ ভালো হয়, আমাদের এমব্রায়োস্কোপও অ্যাভেলেবেল, সো সেটার মাধ্যমে আমরা ভালো এমব্রায়োগুলো সিলেক্ট করি, দেন সেগুলো হচ্ছে যে আমরা মায়ের ইউটেরাসে আবার ট্রান্সফার করে দেওয়ার পরে মানে আফটার দ্যাট কী করতে হয়? আফটার দ্যাট একটু আমরা বিভিন্ন সাপোর্ট দিয়ে রাখি। আফটার দ্যাট 14 ডেজ আমরা একটা টেস্ট করি, বিটা এসএসজি টেস্ট করে দেখি যে প্রেগনেন্সিটা হয়েছে কি হয়নি। আচ্ছা, তারপর মানে এই 14 ডেজ তো তাকে হসপিটালে থাকতে হচ্ছে না? এখানে কোনোটাই হসপিটালাইজড কিছু নাই। ওই যে পিক আপ করলাম সেটাও ডে প্রসিডিওর আসবে, পিক আপের পর একটা নির্দিষ্ট সময় থেকে চলে যাবে, তারপরে ট্রান্সফারের পরও একটা কিছুক্ষণ থেকে অবজারভেশনে থেকে চলে যাবে, কোথাও হসপিটালাইজেশনের কোনো ইয়া নেই। এটা কোনো সাইড এফেক্ট আছে? সাইড এফেক্ট হতে পারে, ওভারিয়ান হাইপারস্টিমুলেশন আমরা বলি অনেক সময়, এটা হতে পারে। এছাড়া আরও নানা রকম সাইড এফেক্ট তো আছেই। মানে সেটা পার্সেন্টেজ কীরকম? পার্সেন্টেজ ডিপেন্ডস করে আসলে পেশেন্ট। আমাদের দেশে যখন পেশেন্ট আসলে আইভিএফ করতে আসে তখন আসলে একদমই রিজার্ভ কম নিয়ে আসে আর কি, খুব কম পেশেন্ট শেষের দিকে চলে আসে। হ্যাঁ, তো তারপরে হয় কমপ্লিকেশন হবে না তা না। ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সবচেয়ে কমন কমপ্লিকেশন হতে পারে, কিন্তু কন্ট্রোল ওভারিয়ান স্টিমুলেশন যখন আমরা দিই তখন আসলে কমপ্লিকেশনসের চান্স খুবই কম থাকে।
তারপর পিক আপের সময় আমরা যখন এটাতে একটা নিডল দিয়ে আমরা পিক আপ করি, সো আশেপাশে হতে পারে ভ্যাসেলস ইনজুরি বা কিছু, তবে সাধারণত হয় না, খুব একটা হয় না খুব একটা। আইভিএফ এর পরে আসলে এর থেকে অ্যাডভান্স আর কি যুক্ত হয়েছে? ইক্সি করা হয় আর কি। আইভিএফ হচ্ছে যে সোজা বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণুটা নিজে আমরা রেখে দিয়ে ওই এনভায়রনমেন্টে শুক্রাণু গিয়ে গিয়ে ও নিজে মিট করে এমব্রায়োটা তৈরি হয়। আর ইক্সিতে হচ্ছে একেবারেই সরাসরি নিজেলের মাধ্যমে ওই শুক্রাণুটাকে ডিম্বাণুর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর টেস্ট টিউব বেবি আসলে কখন বলা হয়? এই এমব্রায়োটাকেই সাধারণ মানুষ টেস্ট টিউব বলে, যেটাকে এই প্রসেসটা আমি যেটা এতক্ষণ বর্ণনা করলাম এইটাকেই মানুষ টেস্ট টিউব বেবি বলে। টেস্ট টিউব বেবি বলি আর যেটাই আমরা আইভিএফ বলি না কেন, সেক্ষেত্রে তো শুক্রাণুও লাগবে, মায়ের হচ্ছে ডিম্বাণুও লাগবে। যদি কোনো একজন পার্টনারের এই দুটোর অভাব থাকে তখন আসলে করণীয়টা কী, বা তখন আসলে সে ফার্টাইল হবে কিভাবে, সেটা সম্পর্কে জানবো আর একটা ব্রেক থেকে ফিরে এসে। ভিউয়ার্স, সময় হয়েছে আরও একটা বিরতি নেবার স্বাস্থ্য পরামর্শ থেকে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। Once again, welcome back. This is me, Dr. Srabana Tauhida. You are watching Video Television স্বাস্থ্য পরামর্শে, এবং আমার সাথে রয়েছেন ডক্টর নাহিদ পারভিন রুমকি, কনসালটেন্ট, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, মোহাম্মদপুর। Once again, welcome back. কথা বলছিলাম আসলে ইনফার্টিলিটির অ্যাডভান্স টেকনোলজি এবং ট্রিটমেন্ট নিয়ে, যেটা আমি অনেক কিছুই জানলাম। আইভিএফ সম্পর্কে জেনেছি, টেস্ট টিউব বেবি সম্পর্কে জেনেছি। আইভিএফ এর যে প্রেগনেন্সি, এই আফটার দ্যাট মানে প্রেগনেন্ট হয়ে গেল কেউ, তার আসলে সাবধানতা কি অন্যান্য প্রেগনেন্ট মহিলাদের মতোই থাকবে, নাকি এক্সট্রা কশন কিছু নিতে হয় তার? প্রেগনেন্সি যখন হয়ে যায় আসলে ওটা তো তখন একটা নর্মাল প্রেগনেন্সি হয়ে যায়, তখন তো একটা প্রেগনেন্ট মানুষের সবারই তো একটু সাবধানতা থাকা উচিত। সো সেটা তো অবশ্যই রেগুলার আমাদের যে অ্যান্টিনেটাল চেক আপের যে ইয়াগুলো স্কেজুয়াল আছে সেগুলো তো ফলো করতেই হবে। কিন্তু আইভিএফ প্রেগনেন্সির ক্ষেত্রে আসলে যেটা হয়, এইজ একটা ফ্যাক্টর, দেখা যায় যে অনেকের এইজ একটু বেশি হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমরা একটা এইজের পর তো এমনিও প্রেগনেন্সিকে হাই রিস্ক হিসাবে বলি। তো সেই ক্ষেত্রে 35 ইয়ার্স, হ্যাঁ 35 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে তো ওই এক্সট্রা কশাস পেশেন্টকে থাকতেই হবে। আর আসলে এত ভ্যালুয়েবল একটা প্রেগনেন্সি, এত ট্রিটমেন্টের পর, এত কষ্টের পর প্রেগনেন্সি, পেশেন্টরা অত্যন্ত অরিড অবস্থায় থাকে আসলে। তো সেই ক্ষেত্রে আসলে ওদের যেহেতু আইভিএফটা যে সেন্টারে সাধারণত হয়, ওই সেন্টারে যদি এনসির ব্যবস্থা থাকে, কারণ অনেক সেন্টার আছে যারা সোললি ইনফার্টিলিটি করি, ঠিক আছে, যেমন আমাদের সেন্টারেই আমরা সোললি ইনফার্টিলিটি করি। কিন্তু এই পেশেন্টগুলো যারা আইভিএফ বা ইক্সির পর প্রেগনেন্ট হয়, ওদের আসলে একটা ট্রাস্টের জায়গা আমরা, হ্যাঁ, তো ওদের ভালো লাগে আমাদের সাথে থাকতে, আমাদেরও ভালো লাগে। সো এই প্রেগনেন্সিগুলো কিন্তু ম্যাক্সিমাম ফলো আপেই আমরা রাখার চেষ্টা করি, যদি ওরা ঢাকায় কন্টিনিউ করে। অনেকে আছে ঢাকার বাইরে চলে যায়, তাহলে ওখানে ওদের লোকাল যে গাইনোকোলজিস্ট তাকেই দেখায়। প্রেগনেন্সি আসলে নর্মালের মতনই সব, কিন্তু তারপরেও আমরা অনেক বেশি কশাস থাকি এই প্রেগনেন্সিগুলোতে। সো রেগুলার যা যা আমরা টেস্ট করার করি, যদি কোথাও কোনো সমস্যা পাই তাহলে তো অবশ্যই সেটা ট্রিটমেন্ট দিতে হবে। আর আইভিএফের পর কিছু হরমোনাল সাপোর্ট আমরা কন্টিনিউ করি প্রেগনেন্সিতে, সেগুলো টাইমিং আছে, কোনোটা 12 উইকস, কোনোটা 20 উইকস, কোনোটা 34 উইকস পর্যন্ত, সেগুলো তো রুটিনলি আমরা ফলো করি। পেশেন্ট যদি চলেও যায় ঢাকার বাইরে, আমরা ওই ব্যাপারগুলো পেশেন্টকে মেনশন করে দিই, হ্যাঁ, বা যার আন্ডারে যায় উনি আমাদের সাথে যোগাযোগ করেন, কারণ বাংলাদেশে তো আসলে সবাই সবার পরিচিতই। আচ্ছা, যদি একটা মানুষের মানে যদি বলি যে তার স্পার্ম না থাকে, অ্যাজোস্পার্মিয়া যদি হয়, তাহলে সে কি বাবা হতে পারবে কিনা? হ্যাঁ, সে বাবা হতে পারবে। এই ব্যাপারটা নিয়ে আসলে একটা গ্রুপ, সত্য কথা বলতে আসলে অনেক ডক্টরও এই ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশার মধ্যে থাকে। আমি আমার মানে যেই হোক, এমন আমি দেখেছি যে সে বলছে যে এমন একটা যে সিমেন অ্যানালাইসিস অ্যাজোস্পার্মিয়া রিপোর্ট দেখে উনি পেশেন্টকে কাউন্সেলিং করে দিয়েছেন যে আপনি কখনোই বাবা হতে পারবেন না। হ্যাঁ, আবার একটা গ্রুপ হচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া হওয়ার পরও ওরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট ফলো করছে, যেই দিক এটা যে লেভেল থেকেই পাক, যার থেকেই পাক, ওরা অ্যাজোস্পার্মিয়া, কিন্তু ওদেরকে বলা হচ্ছে যে আপনি যদি এই ট্রিটমেন্টটা ফলো করেন তাহলে আপনার সিমেন স্পার্ম চলে আসবে। কিন্তু আসলে এটার কোনোটাই ঠিক না। অ্যাজোস্পার্মিয়া পেশেন্টও তার ক্যাপাবিলিটি আছে বাবা হওয়ার, এবং অ্যাজোস্পার্মিয়া সাধারণত অ্যাজোস্পার্মিয়া হয়ে গেলে আমরা আসলে অ্যাজোস্পার্মিয়া কনফার্ম করব 3টা সিমেন অ্যানালাইসিস রিপোর্টের পরে। আচ্ছা, এটা আসলে একটা সিমেন অ্যানালাইসিস রিপোর্ট দেখে আমরা অ্যাজোস্পার্মিয়া কনফার্ম করে দেই না। সো আমরা 1 মাসের গ্যাপ দিয়ে দেন আবার একটা সিমেন অ্যানালাইসিস করি, সেন্ট্রিফিউজ মেথডে করি। ভালো ভালো সেন্টারগুলোতে, যেমন আমাদের সেন্টারে সেন্ট্রিফিউজের ব্যবস্থা আছে, আমরা সেন্ট্রিফিউজ করেও দেখি যে কোনোভাবেও যদি কিছু পাওয়া যায়। আচ্ছা, তো যখন যেটা বলছিলাম সেটা অ্যাজোস্পার্মিয়া নিয়েই বলছি, যে যদি এটা একদম শিওর অ্যাজোস্পার্মিয়াই হয়, তাহলে কি ওর সিমেনে স্পার্ম নেই? হ্যাঁ, তাহলে তখন করণীয়? হ্যাঁ, তখন আমাদেরকে এটা বের করতে হবে যে কেন নেই। একটা গ্রুপের থাকে যেটাকে আমরা অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া বলি, যে পাথওয়েতে কোথাও হয়তো অবস্ট্রাকশন হয়ে আছে, হ্যাঁ, ব্লক হয়ে আছে, যে কারণে স্পার্মটা তৈরি হচ্ছে কিন্তু আসছে না।
আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা আসলে কিছু হরমোন টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করি যেটাকে অবস্ট্রাকটিভ নাকি নন অবস্ট্রাকটিভ। ওকে। যদি অবস্ট্রাকটিভ হয় তাহলে অনেকগুলো মেথড আছে, সার্জিক্যাল মেথড আছে যেগুলোকে আমরা সংক্ষেপে টিসি বলি। সেটা হচ্ছে যে টেস্টিসের বিভিন্ন খান থেকে আমরা ফ্লুইড এনে বা টিস্যু এনে আমরা চেক করি যে ওখানে স্পাম আছে কিনা। তো ম্যাক্সিমাম টাইম অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াটা আসলে আমরা পেয়ে যাই, স্পামটা পেয়ে যাই। আর যদি তার সত্যি কাউন্টই না থাকে তখন কি করতে হবে? হ্যাঁ, একেবারেই যদি টিসি এবং এখন মাইক্রোটিসিও চলে আসছে এবং বাংলাদেশে আমাদের সেন্টারেই কিন্তু মাইক্রোটিসি হচ্ছে। আচ্ছা। সো মাইক্রোটিসির মাধ্যমেও আমরা দেখি আছে কিনা। টিসি যেমন আমরা টেস্টিসের টিস্যু আনি, কিন্তু সেটা হচ্ছে যে আমরা একটা জায়গা বা দুটো জায়গা থেকে আমরা আনি। বাট মাইক্রোটিসি হচ্ছে একটা ভেরি অ্যাডভান্স টেকনোলজি, যেটা হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা পুরো টেস্টিসটা দেখি যে কোথায় আছে নেই, দেন আমরা সেটাকে নিয়ে আসি। সো এটা আসলে অনেক অ্যাডভান্স টেকনোলজি। তো সেখানেও যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে তো আমরা এক্সিক করে ফেলি। তারপরেও যদি পাওয়া না যায় সেই ক্ষেত্রে আসলে বলে দিতে হবে আর কি যে কখনো বাবা হতে পারবে না, ওনার স্পাম দিয়ে সম্ভব না আর কি, যেহেতু আমরা ইসলামিক কান্ট্রি, আমাদের দেশে আর সেটা সম্ভব না, আমরা তো ডোনেশন করি না। ওকে। বিয়ের আগে কোনোভাবে কি জানার কোনো ওয়ে আছে যে আমি ফার্টাইল কিনা, সেটা বোথ ফর মেল বোথ ফর ফিমেল? হ্যাঁ, এটা জানা যায়। মেলদের জন্য তো খুবই ইজি, ওটা সিমেন অ্যানালাইসিস করবে, এটা তো বিয়ের আগে করে দেখতেই পারে যে ওর কী অবস্থা আছে কি নেই, বা থাকলেও কোনো সমস্যা আছে কি না সেটা। আর ফিমেলদের ক্ষেত্রে আমি মনে করি যে বেসিক আসলে কিছু হরমোন টেস্ট করা যেতে পারে, একটা আলট্রাসোনোগ্রাফি বেসিক দেখা যেতে পারে। আর ওর হিস্ট্রিটা আসলে অনেক ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার নাকি ইরেগুলার, বা মেনস্ট্রুয়াল কোনো কমপ্লেইন আছে কি না, এগুলো সব নিয়ে একটা কিছু বেসিক ইনভেস্টিগেশনস করে জানা যাবে সেটা। আর অনেকে দেখা যায় যে স্পার্মের কাউন্ট হয়তো বা ঠিক আছে, তার মোটিলিটি কম, সেক্ষেত্রে করণীয় ওকে? সেক্ষেত্রে আসলে আমরা কিছু কত কম সেটা দেখতে হয়। একটা লেভেল পর্যন্ত কম হলে আমরা কিছু সাপ্লিমেন্ট অনেক সময় দিয়ে থাকি। দেখা যায় যে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে অনেক সময় এমন হতে পারে, বা ইনফেকশনের কারণে হতে পারে। সো আমরা একটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক কোর্স বা একটা মাইক্রোনিউট্রিয়েন্টসের কম্বিনেশন আমরা পেশেন্টকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দিই। তারপর দেন আমরা আবার রিপিট চেক করি যে কারেকশন হয়ে গিয়েছে কিনা হয়নি। যদি না হয় তাহলে ওই যে অ্যাকর্ডিং টু লেভেল আমরা ডিসিশন নিই আর কি। যদি মোটিলিটি যদি একটা লেভেলের মধ্যে থাকে তখন আমরা আইওয়াই করতে পারি। আইওয়াইও একটা খুব ভালো মেথড ইনফার্টিলিটি ট্রিটমেন্টে। তারপর যদি না অনেক বেশি খারাপ থাকে তাহলে তো অবশ্যই ডিরেক্ট ERT-তে চলে যেতে হবে। আচ্ছা, আবার অনেকের IVF করার পরেও রিপিটেডলি প্রেগন্যান্সি ফেইলিওর আমি দেখি, তাদের ক্ষেত্রে কী করণীয়? এটা আসলে আমরা রিপিটেড প্রেগন্যান্সি লস বলি। সেই ক্ষেত্রে আসলে এটা তো প্রেগন্যান্সি হচ্ছে কিন্তু প্রেগন্যান্সিটা টিকছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কারণটা আগে বের করতে হবে যে কেন এমন হচ্ছে। অনেকের ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে, অনেকের সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে, অনেকের একদম লাস্টে গিয়ে হচ্ছে। সো অ্যাকর্ডিং টু কজ আমরা ট্রিটমেন্ট করবো, এবং এটারও খুব ভালো ভালো ট্রিটমেন্ট এখন আছে কিন্তু। বাহ, চমৎকার। আসলে ইনফার্টিলিটি নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা অনেকের মাঝে রয়েছে, অনেকে কবিরাজের কাছে পর্যন্ত যাচ্ছে, সেটাও করণীয় না, কখনোই কাম্য না আমাদের। আমার ধারণা আজকের এই কনভারসেশন থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জেনেছে এবং অনেক সচেতনতা তৈরি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। ভেরি ওয়েলকাম সাবর্ণা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্বাস্থ্য পরামর্শ। নিশ্চয়ই অনেক বেশি আপনারা বুঝতে পারছেন যে অবস্থাটা, ইনফার্টিলিটি নিয়ে যে অবস্থা সবার মাঝেই রয়েছে, সেই জায়গায় সচেতনতা অনেক বেশি জরুরি। দেয়ার আর লটস অফ ওয়ে টু ট্রিট অ্যাকচুয়ালি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে বিজয় টেলিভিশনের পর্দায় আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আমি ডক্টর শ্রাবণী তৌহিদা ফিরে আসবো স্বাস্থ্য পরামর্শে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।